আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। বঙ্গবন্ধু হত্যায় মোশতাক জিয়ার সম্পৃক্ততা স্পষ্ট, বললেন প্রধানমন্ত্রী। শোকের মাসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন। করোনা ভাইরাসে 24 ঘন্টায় প্রায় 15,000 আক্রান্ত শনাক্তের দিনে 231 জনের মৃত্যু, তবে কমেছে সংক্রমণের হার। ডেঙ্গু নিয়ন্ত্রণে সোমবার থেকে নগর ভবনে বিশেষ কন্ট্রোল রুম, দক্ষিণের ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে মতবিনিময়। লকডাউনের মধ্যেই খুলল তৈরি পোশাক সহ রপ্তানিমুখী প্রতিষ্ঠান, সীমিত সময় গণপরিবহন খোলা থাকায় ভোগান্তি। এবং মিরপুরে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলের অনুশীলন, টি-20 ওপেনিংয়ে সাকিব মিঠুনকে চাইছেন হেড কোচ। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে পুলিশ বাহিনীর রোবোটিক কুকুরের খবর। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। এবার যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে এবং শুরুতে থাকছে শোকের মাস আগস্ট। বঙ্গবন্ধু হত্যায় মোশতাক জিয়ার স্পষ্ট সম্পৃক্ততার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব টিকে থাকুক, এটি হত্যাকারীরা চায়নি। শোকের মাস আগস্টের শুরুতে কৃষক লীগের স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচিতে অনলাইনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়াই তার একমাত্র লক্ষ্য। নীলাদ্রি শেখরের রিপোর্ট। বাংলাদেশ ও বাঙালির জন্য এক শোকের মাস আগস্ট, যে মাসে জাতি হারিয়েছে তার শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারকে। শোকের মাসের শুরুতে প্রতি বছরের মতো এবারও স্বেচ্ছায় রক্ত ও প্লাজমা দান কর্মসূচি আয়োজন করে কৃষক লীগ। করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরের আয়োজনে গণভবন থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যার উদ্দেশ্য ছিল দেশের অস্তিত্ব ও আদর্শ ধ্বংস করা। মোশতাক জিয়ার যে সক্ষতা এবং তাদের যে এই কাজের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ততা, এটা তো স্পষ্ট। জাতির পিতাকে হত্যার পর আমরা দেখেছি স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী তারাই কিন্তু মূলত ক্ষমতাটা দখল করে। বাঙালি মাথা উঁচু করে বিশ্বে দাঁড়াক, বাংলাদেশ টিকে থাকুক, বাংলাদেশের অস্তিত্ব থাকুক, এটাই তারা চায়নি। বঙ্গবন্ধু হত্যার মধ্যে দিয়ে সদ্য স্বাধীন বাংলাদেশের উন্নয়নের যে যাত্রা থমকে গিয়েছিল তা এগিয়ে নেওয়াই প্রধান লক্ষ্য, বলেন আওয়ামী লীগ সভাপতি। এটাই অবাক লাগে যে এর সঙ্গে আমাদের যারা তারা কি করে জড়িত থাকলো। হত্যার বিচার করেছি, তবে এই ষড়যন্ত্রের পিছনে কারা সেটা এখনো আবিষ্কার হয়নি, তবে সেটা একদিন না একদিন আবিষ্কার হবে, এটা ঠিক। একটা ছিল প্রত্যক্ষভাবে যারা হত্যার সঙ্গে জড়িত তাদের বিচার করা, আর সব থেকে বড় কাজ হলো এই দেশটাকে নিয়ে, এই মানুষগুলিকে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যে স্বপ্ন দেখেছিলেন দেশের মানুষের উন্নয়ন করা, এবং সেই উন্নয়ন করাটাকে আমি সব থেকে বেশি প্রাধান্য দিয়েছি। আমার প্রথম কাজ হচ্ছে এই ক্ষুধার্ত দারিদ্র মানুষগুলির ভাগ্য পরিবর্তন করে তাদের জীবন মান উন্নত করা। পরে স্বেচ্ছায় রক্তদান করেন কৃষক লীগের নেতাকর্মীরা। এর আগে সকালে ধানমন্ডির 32 নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় কৃষক লীগ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। লকডাউনের মধ্যে রপ্তানিমুখী কারখানা খুলে দেয় রাজধানীতে মানুষ ও যান চলাচল হঠাৎ অনেক বেড়ে গেছে। গার্মেন্টস কর্মীরা অতিরিক্ত অর্থ দিয়ে দূরপাল্লার বাসে করে ফিরেছেন। কারখানা কর্তৃপক্ষ বলছে তাদের অর্ধেকের বেশি কর্মী কাজে যোগ দিয়েছেন।
5ই আগস্ট পর্যন্ত অনুপস্থিতির জন্য কারো বেতন কাটা হবে না বলেও জানায় কর্তৃপক্ষ। মাসুর শাকিলের রিপোর্ট। মধ্যবয়সী গার্মেন্টস কর্মী রেখা 2 মেয়ে নিয়ে শনিবার সন্ধ্যায় রওনা দিয়ে রোববার সকালে রাজধানীর গাবতলীতে পৌঁছেছেন। তার খরচ হয়েছে 1500 টাকা। না আসলে সমস্যা হবে, চাকরির এখন আসতেই হবে গার্মেন্টসে। সাব্বির স্ত্রীর সন্তান নিয়ে 2000 টাকা খরচ করে ঝিনাইদহ থেকে এসেছেন। বাড়ি থেকে আসতে হবে, চাকরির জন্য আসতে হবে। কোথায় চাকরি? নারায়ণগঞ্জ। চাকরি টেক্সটাইল মিলে। ঈদ ছুটিতে বাড়ি যাওয়া অনেকেই দূরপাল্লার বাস কিংবা বিভিন্ন গাড়ি পরিবর্তন করে ঢাকায় আসেন। সকাল 8টায় তৈরি পোশাক কারখানাগুলোর প্রবেশ মুখে কর্মীদের লাইন থাকলেও অনেকেই এখনো আসতে পারেননি। আমাদের ফ্যাক্টরিতে যেটা উপস্থিত আছে প্রায় 55 থেকে 60% ওয়ার্কার উপস্থিত আছে। কোনো অ্যাবসেন্ট করা হবে না, কোনো লেট কিছুই করা হবে না। অর্থনীতির স্বার্থে লকডাউনের মাঝপথে এসে কারখানাগুলো খুলে দিতে বাধ্য হয় সরকার। কারখানা কর্তৃপক্ষ জানাচ্ছেন কোভিড সংক্রমণের এই আশঙ্কা যাতে আরও কমে আসে সেজন্য তারা ইতিমধ্যেই কার্যক্রম শুরু করেছেন। রপ্তানিমুখী শিল্প খুলে দেওয়া ও যান চলাচল নিয়ন্ত্রণ সাময়িক তুলে দেওয়ায় রাজধানীর সড়কগুলোতে গাড়ি ও মানুষের চলাচল এদিন অনেক বেড়ে যায়। চেকপোস্টগুলো উইথড্র করা হয়েছে, মানে আজকে মোটামুটি অন্য দিনের মানে লকডাউন ছাড়া যে স্বাভাবিকভাবে গাড়ি চলে এইগুলাই কারণে। রাজধানীর ভেতরে গণপরিবহন কম চলায় বেশি ভাড়ায় মোটরসাইকেল, অটোরিকশা ও রিকশায় কর্মস্থলে যান ঢাকায় ফিরে আসা কর্মীরা। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় এ নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্টরা। ডেঙ্গু প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় সভা হয়েছে আজ। আগস্টের মধ্যেই ডেঙ্গু বিস্তার শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রত্যাশা ডিএসসিসি মেয়রের। মিথিলা নাজরিন জানাচ্ছেন বিস্তারিত। 2019 সালে ভয়াবহ মাত্রায় ডেঙ্গু বিস্তার হলেও 2020 সালে তা ছিল একেবারেই কম। কিন্তু সাম্প্রতিক সময়ে আবারও বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি 237 জন, এর মধ্যে ঢাকায় 218। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা গড়তে ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কোনো রোগী হয়তো বা ভুল তথ্য দিচ্ছেন, তারা এক জায়গায় বাসা, সে অন্য জায়গায় তথ্য দিচ্ছেন, সেই কারণে কিছুটা মিসম্যাচ হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে মিসম্যাচ হচ্ছে না। আর একটা জিনিস যখন আরম্ভ হয় তখন কিছুটা ট্রায়াল অ্যান্ড এরর থাকতে পারে, কিন্তু সময়ের ব্যবধানে ঠিক হয়ে যাবে। আমি মনে করি এটা খুব কনসার্ন হবে না। আমাদের অফিসও কাজ করছে, সিটি কর্পোরেশন কাজ করছে এবং হেলথ মিনিস্ট্রিকেও আমরা এই ব্যাপারে আমাদের সাথে ওনাদের ইনফরমেশনগুলো আমরা দিচ্ছে। আশা করি ইনশাল্লাহ এই সমস্যার সমাধান হবে। সোমবার থেকে ডেঙ্গু প্রতিরোধে নগর ভবন থেকে নিয়ন্ত্রণ কার্যক্রম নজরদারি করা হবে। জুলাই পর্যন্ত 2019 সালে রোগীর সংখ্যা ছিল 16,000 এর ঊর্ধ্বে। তো সেই তুলনায় আমাদের এই 2021 সালের জুলাই পর্যন্ত আমরা রোগীর পরিসংখ্যান পেয়েছি 1600-র মতো। তো সুতরাং আমরা এখনো মনে করছি যে আমরা আশঙ্কাজনক অবস্থানে এখনো যাইনি। তার প্রেক্ষিতেই তারপরও আমরা সকল প্রস্তুতি, যেহেতু আমাদের কার্যক্রম রয়েছে, সেটাকে আরও বিস্তৃতি, আরও মাঠ পর্যায়ে ফলপ্রসূ করার জন্য কি করা যায় সেটার বিষয়ে আজকে আমরা এই মত বিনিময় সভায়। সরকারের পাশাপাশি জনগণকেও সচেতন হবার আহ্বান জানানো হয় সভায়। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীনতা ও দারিদ্র্য কিছুটা বেড়েছে মন্তব্য করে পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেছেন, কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের প্রণোদনা প্যাকেজ ইতিবাচক ভূমিকা রাখবে। সরকারের দেয়া বিদ্যুৎ সহ ভৌত অবকাঠামো সুবিধা কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানে উদ্যোগী হতে পরামর্শ দিয়েছেন তিনি। তারিকুল ইসলাম মাসুমের রিপোর্ট। করোনা মহামারী ও লকডাউনে কাজ হারিয়েছেন অনেকে। এপ্রিলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRC ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD এক যৌথ সমীক্ষায় জানায়, করোনায় নতুন দরিদ্র হয়েছে প্রায় 2.5 কোটি মানুষ। 3.5 মাসেও বিধিনিষেধ ও লকডাউনে দেশের আর্থিক ক্ষতি হয়েছে। একদম কঠোর লকডাউন এদেশে সম্ভব না। শিল্প উৎপাদন, ব্যবসা বাণিজ্য অচল করাটা আমাদের জন্য খুব আত্মঘাতী হবে এবং সেটা করিনি বলেই 5.1% বা 6.2 প্রবৃদ্ধি অর্জন আমাদের সেই গতিশীলতার স্বাক্ষর বহন করে। সরকারের দেয়া প্রণোদনায়
করোনার মধ্যেও দেশের ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে বলছেন তিনি। জীবন রক্ষা দুই দিক থেকেই করতে হবে, একটা হলো সংক্রমণ থেকে, দ্বিতীয় হলো ক্ষুধা থেকে মানুষকে বাঁচাতে হবে। বহুমুখী কার্যক্রমের একটা পরিস্থিতি বাংলাদেশে এখন সৃষ্টি হয়েছে। আত্মকর্মসংস্থানের জন্য যে ভৌত পরিবেশটা দরকার, এই বিষয়গুলো কিন্তু নিশ্চিত করা হয়েছে। কাজেই যে কোনো ব্যক্তি উদ্যোগী হলেই কার্যক্রম সে নিতে পারে। ব্যাংকের সহায়তার ব্যবস্থা করা হয়েছে। করোনা মুক্ত থাকতে নিজের প্রয়োজনেই বিধিনিষেধ মানতে আহ্বান তার। মাস্ক ব্যবহারের সকলকে বাধ্য করা বা সকলকে মাস্কের আওতায় নিয়ে আসা যে কোনো উপায়ে। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। কঠোর লকডাউনের 10ম দিনে রাজধানীতে বেড়েছে ব্যক্তিগত যান ও মানুষের চলাচল। ভ্যান, রিকশায় দেশের দূর দূরান্ত থেকে ঢাকায় ফিরেছে পোশাক শ্রমিকরা। এই মুহূর্তে লকডাউনের পরিস্থিতি জানাতে রাজধানীর রামপুরা এলাকায় আছেন পরাগ আজিম। আমরা সরাসরি যোগাযোগ করছি তার সঙ্গে। পরাগ, আপনি তো রামপুরা এলাকায় আছেন, তো এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি লক্ষ্য করছেন? ধন্যবাদ তাহমিনা। আমরা রামপুরা এলাকায় প্রায় 1 ঘন্টা যাবৎ এই এলাকায় রয়েছি, বনশ্রী এবং রামপুরা এলাকায়। এই মুহূর্তে আমি আছি রামপুরা ব্রিজের পাশে দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর গাড়ি চলছে। আমরা দুপুর থেকে কিন্তু রাজধানী বিভিন্ন সড়কে গিয়েছি, ঘুরেছি। আমরা তখন যে গাড়ির পরিমাণ দেখেছিলাম সেই গাড়ি কিন্তু এখন সময়ের সাথে সাথে অনেক বেড়েছে। অর্থাৎ গণপরিবহন আপনি দেখতে পাচ্ছেন, গণপরিবহন চলছে। গণপরিবহনের ব্যাপারে একটি বিষয় পুলিশের সাথে আমাদের কথা হয়েছিল, ট্রাফিক ইন্সপেক্টর বিকেল 5টার দিকে তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে প্রথমে সিদ্ধান্ত হয়েছিল যে বেলা 12টার পর থেকে গাড়ি গণপরিবহন চলবে না। তারপরে গার্মেন্টস শ্রমিকরা তখনও আসছিল, ঢাকায় প্রবেশ করছিল সদরঘাট দিয়ে। এই জন্য তাদের প্রতি লক্ষ্য রেখে তারা যাতে নির্বিঘ্নে যেতে পারে তাদের গন্তব্যে, এই জন্য এটা সন্ধ্যা 6টা পর্যন্ত করা হয়। অর্থাৎ সন্ধ্যা 6টা পর্যন্ত গণপরিবহন চলতে পারবে এমন একটি তাদেরকে বলা হয়েছিল যে তারা যাতে এই ব্যাপারে কঠোরতা অবলম্বন না করেন। কিন্তু আমরা দেখেছি যে পুলিশের কথা অনুযায়ী 6টার পরে আমরা দেখেছি যে গণপরিবহন কিন্তু চলেছে এবং এখনও কিন্তু চলছে। যদিও অনেক যাত্রী অভিযোগ করছেন যে তারা গাড়ি পাচ্ছেন না, তারা তাদের গন্তব্যে যেতে পারছেন না। একটা ব্যাপার হচ্ছে যে গণপরিবহন এখনও চলছে এবং মানুষের সংখ্যা রাস্তায় অনেক বেড়েছে। প্রাইভেট গাড়ি বেড়েছে, সিএনজি চালিত অটোরিকশা পরিমাণ বেড়েছে, রিক্সা বেড়েছে। অর্থাৎ সব ধরনের যাত্রীবাহী গাড়ি যানবাহন বেড়েছে এবং মানুষের চলাচল রাস্তায় অনেক বেড়েছে। তো এই ছিল আসলে রামপুরা থেকে আমার কাছে এই মুহূর্তের সর্বশেষ। তাহমিনা। জি পরাগ, আপনাকে ধন্যবাদ রামপুরা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়ে লকডাউন সহ সার্বিক পরিস্থিতির সবশেষ চিত্র তুলে ধরার জন্য। লকডাউনের মাঝে হঠাৎ কলকারখানা খুলে দেওয়ার সমালোচনা করেছে বিএনপি। দেশের 54 জেলায় করোনা আক্রান্তদের জন্য ওষুধ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে দলের মহাসচিব বলেন, করোনা মোকাবেলায় ব্যর্থতার দায় নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। বিস্তারিত জাকি আক্তারের রিপোর্টে। হেল্প সেন্টারের মাধ্যমে সারা দেশের 54 জেলায় করোনা আক্রান্তদের জন্য ওষুধ সামগ্রী বিতরণ করেছে বিএনপি মহাসচিবের কাছ থেকে বিভিন্ন জেলার প্রতিনিধিরা এসব গ্রহণ করেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা কালে আওয়ামী লীগ জনগণের পাশে যতটুকু থাকেনি তার চেয়ে বেশি বিএনপি থেকেছে। আপনারা যে ভাঙা রেকর্ডের মতো বাজাচ্ছেন আওয়ামী লীগের সেক্রেটারি সাহেব যে বিএনপি কিছুই করে না, শুধু লিফট সার্ভিস দেয়, ঘরের মধ্যে বসে থাকে। প্রকৃতপক্ষে কাজ করছি আমরা। আওয়ামী লীগের কোন আপনার টিমকে, কোন ইউনিটকে এখন পর্যন্ত দেখেছেন যে তারা জনগণের কাছে কিছু আপনি বিলি করেছে? যা কিছু করছে সরকার করছে। সরকার আর আওয়ামী লীগটা এক জিনিস নয়। কলকারখানা খোলার সিদ্ধান্ত অপরিকল্পিত বলে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, সরকার করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছে। অযোগ্যতা, দুর্নীতিপরায়ণতা ও আন্তরিকতার চরম অভাবে এইসব আত্মহননকারী সিদ্ধান্ত সরকার গ্রহণ করছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় চরম ব্যর্থতার জন্য সকল দায় দায়িত্ব নিয়ে সরকারের পদত্যাগ করা উচিত। করোনা টিকা সংগ্রহ, সংরক্ষণ ও বিতরণের সুনির্দিষ্ট রোডম্যাপ জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছে বিএনপি। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা।
করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়ে ও উপসর্গ নিয়ে রোববার পর্যন্ত 24 ঘন্টায় দেশের 10 জেলায় 105 জনের মৃত্যু হয়েছে। এইসব জেলায় সংক্রমণের হারও ঊর্ধ্বমুখী। সংক্রমণ কমাতে চলা কঠোর লকডাউন কার্যকরে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে লায়লা নওশনের রিপোর্ট। দেশের চলমান করোনা পরিস্থিতিকে আতঙ্কজনক বলছে স্বাস্থ্য অধিদপ্তর। গেল এক মাসে শনাক্ত হয়েছে 3,36,226 জন রোগী, যার মধ্যে সর্বোচ্চ শনাক্ত ও মৃত্যু হয়েছে গত সপ্তাহে। করোনা সংক্রমণের 30তম সপ্তাহে দেশে 96,000-এরও বেশি রোগী শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহের থেকে 37,000-এর বেশি। সপ্তাহ জুড়েই সংক্রমণের হার ছিল 30% বেশি। গেল এক সপ্তাহে মারা গেছে 1,616 জন। আগের সপ্তাহে 1,377 জন মারা গিয়েছিল। এক সপ্তাহের ব্যবধানে মৃত্যুর হার 19%-এরও বেশি বেড়েছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত যত সংখ্যক রোগী হয়েছিল তার চাইতেও বেশি সংখ্যক রোগী কিন্তু 1 জুলাই মাসেই শনাক্ত হয়েছে। গত 24 ঘন্টায় দেশে করোনায় আরও 231 জন মারা গেছে। এ পর্যন্ত মোট মৃত্যু 20,916 জনের। এ সময় মৃত্যুর হার 1.65%। 24 ঘন্টায় 14,844 জন শনাক্ত হয়েছে। মোট শনাক্ত 12,64,328 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 29.97%। এর মধ্যে ঢাকা বিভাগে 77 জন, চট্টগ্রাম বিভাগে 53 ও খুলনা বিভাগে 44 জন মারা গেছে। সংক্রমণ ও মৃত্যুর এই ঊর্ধ্বগতিতে অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ নেওয়া 15,21,947 জনকে দ্বিতীয় ডোজ দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। কালকে থেকে ঢাকার সকল জেলা এবং ঢাকা শহরে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ যাদের বাদ পড়েছিল তাদেরকে দিতে পারবো এবং আগামী সপ্তাহ থেকে অর্থাৎ 7 তারিখের থেকে আমরা সারা দেশে পূর্বের কেন্দ্রগুলিতে আমরা আবারও অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকা দিতে পারবো। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারে বন্যা পরিস্থিতি উন্নতির দিকে হলেও এখনো 1 লাখের বেশি মানুষ পানিবন্দী রয়েছে। টানা বৃষ্টিপাতের কারণে আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। খাদ্যসহ পর্যাপ্ত সাহায্য না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গত মানুষ। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিকের রিপোর্ট। কক্সবাজার জেলার চকরিয়া, পেকুয়া, ঈদগাঁও, রামু সদর উপজেলার 1 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। পাহাড়ি ঢলের কারণে রামু ঈদগড় সড়কের পানের চড়া রাস্তা ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এদিকে পাহাড়ি ঢলের পানি কমলেও জেলার মাতামুহুরী ও বাকখালী নদীর ভাঙন বাড়ছে। নদীতে বিলীন হয়ে গেছে 100-র বেশি বাড়ি ঘর। এসব এলাকার মানুষ খাদ্য সংকট সহ নানা সমস্যায় রয়েছে। আমরা এত কষ্টের মধ্যে, এত জলের মধ্যে কোনো কিছু খাওন নাই, টাকা ঠিক নাই, ঘুমাইতে পারতেছি না। রাস্তা দেখা দিয়া আর তো যাইবার কোনো পথ নাই, খাবার নেই, আমরা অনেক কষ্টতে আছি। জেলা প্রশাসন জানিয়েছে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে জেলার 525টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির শিকার হয়েছে ৭৬,৫০০ পরিবারের 4 লক্ষাধিক মানুষ। ক্ষয়ক্ষতির চিত্রটা ব্যাপক। রাস্তাঘাট, আমাদের রোডসান হাইওয়ে রাস্তা, এলজিডির রাস্তা, অভ্যন্তরীণ রাস্তা, এগুলো ক্ষতি হয়েছে। অনেক বাড়ি ঘর, কমপক্ষে 3 শতাধিক কাঁচা ঘর তার ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাত থেকে জেলায় ভারী থেকে মাঝারি বর্ষণ শুরু হওয়ায় ফের বন্যার আশঙ্কা করা হচ্ছে। সরওয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। 3 দিনের কোয়ারেন্টাইন শেষে মিরপুরের হোম অফ ক্রিকেটে 5 ম্যাচের টি20 সিরিজের জন্য অনুশীলন শুরু করেছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ওপেনিংয়ে বিকল্প হিসেবে সাকিব, মিঠুনকেই পছন্দ টাইগার কোচ রাসেল ডোমিঙ্গোর। আর বাংলাদেশের মাটিতে খেলতে মুখিয়ে তরুণ ওজি ক্রিকেটাররা। আদিল আহমেদ শানের রিপোর্ট। 4 বছর পর বাংলাদেশে টিম অস্ট্রেলিয়া। কোভিড-19 সিচুয়েশনের কোয়ারেন্টাইন পর্ব শেষে ম্যাচ ভেন্যুতে ঢুকেই কোচ জাস্টিন ল্যাঙ্গার তার শিষ্যদের একে একে দেখালেন উইকেট। যদিও ম্যাচের বাকি আরও 2 দিন। ওজিদের বেঁধে দেয়া তাদের কোভিড প্রোটোকলে অনুশীলনের সময় থাকতে পারবে না কিউরেটর সহ ব্রডকাস্ট ক্রু ও অন্যরা। সেই সুযোগের পূর্ণ ব্যবহার সফরকারীদের। অ্যারন ফিঞ্চ না থাকায় নতুন অধিনায়কের নাম এখনো ঘোষণা করেনি অস্ট্রেলিয়া। নিয়মিত খেলা ওয়ার্নার স্মিথ সহ 7 ক্রিকেটার দলে না থাকলেও তরুণরা মুখিয়ে পারফর্ম করতে। প্রথমবার বাংলাদেশের খেলা নিয়ে রোমাঞ্চিত আমি।
স্পিন সহায়ক উইকেট পাবো তা ধারণা পেয়েছি এখানে যারা আগে খেলেছে তাদের কাছ থেকেই। বায়োবাবল ইস্যুতে মুশফিককে খেলার অনুমতি না দেয়ায় বিরক্ত টাইগার কোচ রাসেল ডমিঙ্গো। তবে কিপিংয়ে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন নুরুল হাসান সোহান। অভিজ্ঞ তামিম ইকবাল সহ লিটন দাসও নেই স্কোয়াডে। ওপেনিংয়ে সৌম্য নাইমের বিকল্প হিসেবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আর মিঠুনকেই পছন্দ প্রোটিও কোচের। আশা করি ওপেনিং নিয়ে কোনো সমস্যা হবে না, হলেও সাকিব আর মিঠুনকে উপরে নিয়ে আসবো। তবে মুশফিককে নিয়ে অস্ট্রেলিয়ার অনর অবস্থান মোটেও বোধগম্য নয়। ঘরের মাঠে অজি বধে ব্যাটসম্যানদের পাশাপাশি দায়িত্ব নিতে হবে বোলারদেরও। ইনজুরির সমস্যা থাকলেও তাসকিন শরীফুলদের সঙ্গে সমান তালে বোলিং করে মুস্তাফিজ জানিয়ে দিয়েছেন ৩রা আগস্ট প্রথম ম্যাচের জন্য কতটা মুখিয়ে তিনি। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদ অটোস বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। তুরস্কের দাবানলে 2 বনকর্মী সহ 6 জনের প্রাণহানি, ভয়াবহতা বাড়ায় দক্ষিণাঞ্চলকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। করোনা সংক্রমণ রোধে টানা প্রায় 13 দিন বন্ধ থাকার পর তৈরি পোশাক কারখানা খুলে দেয় নারায়ণগঞ্জ ও সাভারের কারখানাগুলোতে বহু শ্রমিক কাজে যোগ দিয়েছেন। শিমুলিয়া মাঝিরকান্দি 2 নৌ রুটে লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। রোববার সকাল থেকে 2 নৌ রুটে চলাচল করেছে 10টি ফেরি ও 86টি লঞ্চ। শিমুলিয়া ঘাটে আসা প্রতিটি লঞ্চে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব উপেক্ষিত ছিল। গাজীপুরের সড়ক পথে ছিল মানুষের ঢল, বেশিরভাগই বিভিন্ন তৈরি পোশাক কারখানার কর্মী। চাঁদপুর লঞ্চ ঘাটে ঢাকামুখী মানুষের ভিড় দেখা যায়। অনেকে যানবাহন না পেয়ে হেঁটে কর্মস্থলে পৌঁছান। লকডাউনের কারণে গত 18 মাসে ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ 27 লক্ষ কোটি টাকা। তাই 6 আগস্ট থেকে দোকানপাট খুলে দিতে সরকারের কাছে দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, কেবল লকডাউন দিয়ে করোনা সংক্রমণ ঠেকানো যাবে না। প্রতিটি ক্ষুদ্র ব্যবসায়ীকে টিকার আওতায় আনা সহ স্বাস্থ্যবিধি মানতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে বলেছে দোকান মালিক সমিতি। ক্ষুদ্র ব্যবসায়ীদের 11টি সংগঠনের প্রতিনিধিরা সে সময় উপস্থিত ছিলেন। 5 আগস্টের পর দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খুলে না দিলে সংশ্লিষ্ট 55 লাখ পরিবার অনাহারে মারা যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সমিতির সভাপতি। আগামীতে যদি এইটাকে আরো এক্সটেনশন করে আমরা মরার উপরে খাড়া রাখা হবে, আমরা সেটা আমাদের মানার জন্য খুবই কষ্ট হবে। এইটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি যে আমরা আর লকডাউন এই মুহূর্তে মানার জন্য আমরা আসলে মানসিকভাবে কোনো ক্রমে আমরা কিন্তু আসলে প্রস্তুত হতে পারছি না। প্রথম দাবিটা হচ্ছে 6 তারিখ থেকে আমরা আবার স্বাভাবিকভাবে স্বাস্থ্যবিধি মেনে আমরা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে চাই। 1, 2 হচ্ছে স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা জরুরি অন্তত মিনিমাম 15 দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করে একটি ক্রাশ প্রোগ্রাম করা দরকার, যাতে আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি অথবা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। নড়াইল আধুনিক সদর হাসপাতালকে হাই ফ্লো ন্যাজল ক্যানুলা সহ চিকিৎসা সামগ্রী দিয়েছে প্রকৃতিও জীবন ফাউন্ডেশন। করোনা মহামারীর সংকট মোকাবেলায় সহযোগিতায় প্রকৃতিও জীবন ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। দানিয়েল সুজিত বোসের রিপোর্ট। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলা হাসপাতালগুলোর মতো এবার নড়াইল আধুনিক সদর হাসপাতালকে করোনা চিকিৎসা সামগ্রী সহায়তা দিয়েছে প্রকৃতিও জীবন ফাউন্ডেশন। যে রোগীর 30 লিটার বা 60 লিটার করে প্রতি মিনিটে লাগবে সেই রোগীকে দিতে হলে যে এই হাইফ্লো নাজাল ক্যানুলা আমার সেই চাহিদাগুলো পূরণ করতেছে প্রকৃতিও জীবনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তো মাস দিয়ে আমরা হাইয়েস্ট 15 লিটার পর্যন্ত দিতে পারি, কিন্তু এরপর যখন আরো বেশি লাগে তখন হয়তো আগে আমরা রোগী রেফার করে দিতাম। এখন যেটা হচ্ছে যে আমাদের হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার জন্য আমরা এখন আমাদের রোগী রেফার সংখ্যাটাও কমে আসবে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় করোনা রোগীদের অক্সিজেন দিতে গুরুত্বপূর্ণ হাই ফ্লো নাজাল ক্যানুলা সহ চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়। এটা অবশ্যই আমাদের নড়াইল জেলার স্বাস্থ্যসেবাকে সমৃদ্ধ করবে, বর্তমান করোনার বিরুদ্ধে লড়তে আরো আমাদেরকে শক্তিশালী করবে। সবাই যদি যার যার অবস্থান থেকে একটু এগিয়ে আসে তাহলে আমরা সবাই মিলে এই করোনার বিরুদ্ধে লড়তে পারবো। এখন পর্যন্ত আমরা আইসিইউ সেট আপ হয়নি, তো সেই ক্ষেত্রে হাই ফ্লো নেজাল ক্যানুলা, সেন্ট্রাল অক্সিজেন এবং অক্সিজেন সিলিন্ডার বা এই অক্সিজেন ডিভাইসগুলো আসলে এই মুহূর্তে বিশেষ প্রয়োজন হয়ে পড়েছে, কারণ হসপিটালে মেডিসিন বা অন্যান্য ব্যবস্থাপনা আমাদের সক্রিয় রয়েছে, ভালো ব্যবস্থাপনা রয়েছে। মহামারীতে মানবিক সহায়তা নিয়ে প্রকৃতিও জীবন ফাউন্ডেশনের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে সহযোগিতার আহ্বান প্রশাসনের।
নড়াইল থেকে ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই। এবার রয়েছে সামিট আন্তর্জাতিক সংবাদ। তুরস্কে দাবানলে এ পর্যন্ত 2 বনকর্মী সহ 6 জনের মৃত্যু হয়েছে। ভয়াবহতা বাড়ায় তুরস্কের দক্ষিণাঞ্চলকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আগুনের সূত্রপাত নিয়ে তদন্ত জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। গত বুধবার থেকে তুরস্কের বনাঞ্চল এবং আশেপাশের গ্রামও আগুনে পুড়ছে। ওই এলাকার বহু মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। এজিয়ান অঞ্চলের বোডরাম শহরের হোটেলগুলোতে অবস্থান করা পর্যটকদের সমুদ্র পথে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। আফগানিস্তানের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা দখলে নিয়েছে তালেবানরা। তালেবান যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে পিছু হটছে আফগান সেনারা। কান্দাহার বিমানবন্দরে রকেট হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র সেনা সরিয়ে নেয়ার ঘোষণা দেওয়ার পর থেকে সংঘাতময় হয়ে ওঠা আফগানিস্তানদের কথা জানাচ্ছেন আলিম আল রাজি। সেপ্টেম্বরের মধ্যেই আফগানিস্তান থেকে প্রায় সব বিদেশি সেনা সরিয়ে নেওয়া হবে। যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পর থেকেই দেশটির গ্রামীণ এলাকাগুলো দ্রুত দখলে নিতে থাকে তালেবানরা। লড়াইয়ে ক্রমে পিছু হটছে আফগান সেনারা। দক্ষিণাঞ্চল ও পশ্চিমাঞ্চলের 3টি বড় শহর কান্দাহার, হেরাত ও লস্করগার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে আফগান সেনাদের সঙ্গে লড়াইয়ে তালেবানরা। এরই মধ্যে দেশের 90% নিয়ন্ত্রণেরা দাবি করেছে তালেবানরা। কান্দাহার বিমানবন্দরে কমপক্ষে 3 দফা রকেট হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরের রানওয়ে। বাতিল করা হয়েছে সব ফ্লাইট। মানবিক ত্রাণ সংস্থাগুলো সতর্ক করেছে তালেবানের আক্রমণ অব্যাহত থাকলে দেশটিতে গুরুতর মানবিক সংকট দেখা দিতে পারে। আলিম আল রাজি, চ্যানেল আই। নিটল টাটা বিশেষ সংবাদ। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের হনুলুলুর পুলিশ বাহিনীতে যোগ হয়েছে রোবোটিক ডগ। নিরাপত্তা হিসেবে পুলিশের ক্রাইম ইউনিটে ব্যবহার করা হবে এই রোবটটি। হনুলুলু পুলিশ বিভাগ জানিয়েছে ড্রোন হিসেবে ব্যবহার করা যাবে এই ডিভাইস। অপরাধীদের তল্লাশি কাজে এই রোবট ডগ ব্যবহার করা হবে। এটি কিনতে খরচ হয়েছে $1.5 লাখ। এবারে রয়েছে কৃষি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সিংজানি গ্রামে 35 তরুণ মিলে গড়ে তুলেছেন নার্সারি পল্লী। বিভিন্ন ফল ফসলের চারা উৎপাদন করছেন তারা। গ্রামটি এখন পরিচিতি পেয়েছে নার্সারি পল্লী হিসেবে। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গোবিন্দগঞ্জ উপজেলার সিংজানি গ্রামের 35 জন বেকার তরুণ 2019 সালে 15 দিনের প্রশিক্ষণ নিয়ে গড়ে তোলে নার্সারি। সে সময়ের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগ এখন সাফল্য ও সম্ভাবনায় রূপ নিয়েছে। 15 দিন ট্রেনিং দেওয়ার পর ওই অফিস থেকে আমরা লোন নিয়েছি। লোন নেওয়ার পর তো বিভিন্ন জাতের অনেক প্রজাতি গাছ লাগাইছি। যার যতটুকু সামর্থ্য, কারো কেউ হয়তো 20 শতক, কেউ হয়তো 25 শতক, কেউ হয়তো 1 বিঘা জমির উপর নার্সারি করছি আমরা। জোর কলম, দাবা কলম এগুলোর উপর প্রশিক্ষণ দেয়। এসব নার্সারিতে কর্মসংস্থান হয়েছে এলাকার অনেক শ্রমিকের। একটা কলম করলে যদি আমের কলম করি তাহলে 1 টাকা পাই, যদি লিচুর কলম করি তাহলে 3 টাকা, বাঁধা সহ 3 টাকা। বিভিন্ন রেটে বিভিন্ন কাজ করে থাকি আমরা। দেশি বিদেশি বিভিন্ন ফলের চারা নার্সারিগুলোতে উৎপাদন ও বিক্রি হচ্ছে। ওই তরুণদের দেখে এলাকার অনেকেই নিয়েছেন নার্সারির উদ্যোগ। আমরা চিন্তা করলাম যদি আমরা নার্সারিটার উপর প্রশিক্ষণ নেই, প্রশিক্ষণ নেওয়ার পর আমরা বিভিন্ন চারা যখন উৎপাদন করব তখন আমরা বিভিন্ন জায়গায় বিক্রি করতে পারবো, তখন আমরা নিজেরাও স্বাবলম্বী হব। গোবিন্দগঞ্জের 35 তরুণের নার্সারি উদ্যোগ বিআরডিবির কর্মমুখী প্রশিক্ষণেও ঘটিয়েছে প্রসার। তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা হিসেবে 6% সুদে ঋণ দিয়ে চলছি। সেই ঋণ নিয়ে তারা এখন নিজেদের জমিতে, আবার যাদের জমি নাই তারা বর্গা নিয়ে তারা সেই নার্সারি চাষ করে এখন মোটামুটি স্বাবলম্বী। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এবারে রয়েছে প্রকৃতি সংবাদ।
গাছের ফেলে দেয়া শিকড় বাকড় বা অপ্রয়োজনীয় অংশ দিয়ে শিল্পকর্ম তৈরি করছেন চাঁদপুরের সমীরণ দত্ত। শিল্পকর্মে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও শুকনো কাঠে প্রাণযুক্ত করতে করতে ভাস্বর হয়ে উঠেছেন তিনি। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের তথ্য ভিডিওচিত্রে সৌমিক আহমেদের রিপোর্ট। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঘুঘুশালা গ্রামে 2018 সালে সবুজে ঘেরা প্রিয়ভাষিনী আর্ট গ্যালারি মনবাগান আর্ট পার্ক গড়ে তোলেন শিল্পী সমীরণ দত্ত। তবে শুরুটা 2004-এ গাজীপুরের পোড়াবাড়িতে। 2 বছর পর ঢাকার গ্যালারি চিত্রকে প্রথম প্রদর্শনী করেন সমীরণ দত্ত। 2 যুগের বেশি সময়ে আরও অনেক প্রদর্শনী হয়েছে দেশের বিভিন্ন স্থানে। শুরুর দিকে দূর দূরান্তে ছুটে শিকড় সংগ্রহ করতেন। প্রতিদিনই মরা ডাল, গাছের শিকড় বাকড়, গুঁড়ি এবং কাঠের টুকরো দিয়ে তৈরি করার চেষ্টা করেন নতুন নতুন অবয়ব। মানুষের কাছাকাছি যাওয়ার জন্য আমার খুব বড় কাজে লেগেছে এই শিকড়টা। আমি এটাকে ছাড়া মনে করি। প্রকৃতিকে যত্ন করলে প্রকৃতি ফেরত দেয়। বিশেষ করে আমি একেবারেই নিষ্প্রাণ জিনিস নিয়ে কাজ করি, কিন্তু সেই জিনিসগুলোকেও যত্নের কারণে অন্যের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠার মতো দৃশ্য আমি দেখি। শৈল্পিক হাতে প্রায় 5000 কাঠের শিল্পকর্ম ও আসবাব তৈরি করেছেন সমীরণ দত্ত। অনেক শিল্পকর্ম উপহার দিয়েছেন এই শিল্পী। আমি একটানা 9 বছরে দাদার সাথে জড়িত আছি। আইডিয়াগুলো দাদাই দেয়, তারপরে আমি কার্যক্রম করি আর কি। কিভাবে কি করতে হবে সবকিছু দাদারই আইডিয়া। স্থায়ী গ্রামীণ মেলায় রূপ নিয়েছে মনবাগান খ্যাত গ্যালারিটি। শিল্পের পর্ষা দেখতে আসছেন অনেকেই। নিজের মনের খোরাক মেটাতে প্রতিনিয়তই এখানে আসি। যে অনুভূতি আছে সেই অনুভূতিগুলো নিজেদের সাথে শেয়ার করে নিজে তৃপ্তি লাভ করেন, তাতে আমরাও তৃপ্ত হই। সবাই আসে দেখতে, আমিও আসি। আমার তো খুব ভালো লাগে, সময় পাইলে আমি এখানে আসি। রক্ষণাবেক্ষণের অভাবে অনেক শিল্পকর্ম সংরক্ষণ করতে পারছেন না শিল্পী সমীরণ দত্ত। সৌমিক আহমেদ, চ্যানেল আই। ধামাকা শপিং.com তথ্য প্রযুক্তি সংবাদ। ব্যবহারকারীদের জন্য উইন্ডোজ 11 এর পরীক্ষামূলক সংস্করণ উন্মোচন করল মাইক্রোসফট। ইনসাইডার প্রোগ্রামের আওতায় এখন থেকে উইন্ডোজ 11 এর পরীক্ষামূলক সংস্করণ ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এই সংস্করণকে স্থিতিশীল বলা হলেও কিছু ত্রুটি এখনো রয়ে গেছে। এই কারণে বেটা সংস্করণে ব্যবহারকারীরা কম্পিউটার ক্র্যাশের মতো জটিলতায় পড়তে পারেন বলে সতর্ক করেছে মাইক্রোসফট। 2021-এর শেষে উন্মুক্ত হতে যাওয়া উইন্ডোজ 11 পিসিতে বহুমুখী কাজ করাকে আরও সহজ করবে। একই সঙ্গে অনেকগুলো উইন্ডো ও অ্যাপ খোলা রেখে ব্যবহার আরও সহজ করা হয়েছে। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ভারতে 2020-21 অর্থ বছরে আকাশপথে 63% যাত্রী কমেছে। লোকসান হয়েছে প্রায় 7,000 কোটি রুপি। ইন্ডিয়া এয়ারপোর্টস রিভিউ FY 2021 শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে দেখা গেছে 31শে মার্চ শেষ হওয়া অর্থ বছরে ভারতীয় বিমানবন্দরগুলোর যাত্রী সংখ্যা 63% হ্রাস পেয়ে 11,50 লাখে এসে নেমেছে। বিমানবন্দরগুলোর রাজস্ব আয় 64.1% হ্রাস পেয়ে 8,310 কোটি রুপি হয়েছে। সংবাদে এই সঙ্গে আমরা আবারও নিয়ে নিচ্ছি অশোক লিল্যান্ড ইফাদটস বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে স্বেচ্ছা রক্তদান কর্মসূচি করেছে 21শে টিভি। উদ্বোধন করে শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন বঙ্গবন্ধুর আত্মত্যাগের মাসে সবাইকে মানব কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের মানুষ শান্তিতে থাকলে সারা জীবন মানবতার সেবায় কাজ করে যাওয়া বঙ্গবন্ধুর আত্মার শান্তিতে থাকবে। BSMMU এর উপাচার্য অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ এবং অন্যরা সে সময় উপস্থিত ছিলেন। এবার রয়েছে ই ভ্যালি খেলার খবর।